আসসালামু আলাইকুম। আরও একটি নতুন ম্যাথ নিয়ে হাজির হলাম। আজকে আমরা এইচএসসি হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্র থেকে অংশীদারি ব্যবসার হিসাব এই অধ্যায় থেকে আরেকটি গুরুত্বপূর্ণ সৃজনশীল ম্যাথ সলভ করব। আজকে আমরা ময়মনসিংহ বোর্ড 2023 সালের প্রশ্ন নং 4 সমাধান করব। আজকের ক্লাসটা খুবই স্পেশাল, কারণ আজকে আমরা ব্যতিক্রমী একটি অঙ্ক নিয়ে আলোচনা করব। আজকের আলোচ্য টপিক হচ্ছে সমন্বিত লাভ লোকসান আবন্টন হিসাব, সমন্বিত মূলধন হিসাব। এই অঙ্কটা আসলে নিয়মিত বোর্ডে আসে না, তাই চলো কথা না বাড়িয়ে আমরা প্রথমে প্রশ্নটা দেখে নিই। আমাদের প্রশ্নে কি বলা আছে একটু আমরা লক্ষ্য করি। আমাদের প্রশ্নে বলা আছে হাশেম, তারেক ও মিজান একটি অংশীদারি ব্যবসায় 3 জন অংশীদার। তাদের মুনাফা বন্টন অনুপাত যথাক্রমে 3-2-1। 2022 সালের 31শে ডিসেম্বর তারিখে অংশীদারদের উত্তোলন, বেতন, মুনাফার অংশ সমন্বয়ের পর মানে হিসাবভুক্ত হওয়ার পর তাদের মূলধন হিসাবের উদ্বৃত্ত ছিল যথাক্রমে 71,000 টাকা, 54,000 টাকা, 43,000 টাকা। এই জায়গায় একটু তোমরা মার্ক করো। আমরা এই অধ্যায়ে নর্মালি এতদিন যে অঙ্কগুলো সলভ করেছি, অর্থাৎ নিয়মিত আমরা সালে যে অঙ্কগুলো দেখি, ওইখানে কিন্তু একটা নির্দিষ্ট সালের হিসাবকারের শুরুতে অর্থাৎ জানুয়ারি 1 তারিখে অংশীদারদের মূলধনের উদ্বৃত্ত দেওয়া থাকে। আজকে কি দেওয়া আছে? 2022 সালের 31শে ডিসেম্বর তারিখের, তার মানে আজকে কিন্তু 2022 সালের সমাপনী মূলধন দেওয়া আছে। তাহলে এটাই হচ্ছে আমাদের এখানে আসলে বোঝার উপায় যে কেন আমি বললাম আজকের অঙ্কটা বিশেষ অঙ্ক। কারণ আমি বললাম যে এই অঙ্কটা হচ্ছে সমন্বিত লাভ লোকসান আবন্টন, সমন্বিত মূলধন হিসাব সংক্রান্ত অঙ্ক। তুমি বুঝবা কিভাবে? তুমি প্রশ্নের শুরুতেই বুঝতে পারবা, তোমাকে আর করণীয় দেখা লাগবে না, সৃজনশীল পাঠ দেখা লাগবে না। যখন তুমি দেখবা প্রশ্নের শুরুতে যে সমাপনী মূলধন দেওয়া আছে, তার মানে এটি সমন্বিত লাভ লোকসান সংক্রান্ত ম্যাথ, সমন্বিত মূলধন হিসাব সংক্রান্ত ম্যাথ। তাহলে 2022 সালের 31শে ডিসেম্বর তারিখে তাহলে সমাপনী মূলধন দেখো 71,000, 54,000, 43,000 টাকা ছিল। এই যে 71,000, 54,000, 43,000 টাকা আমরা পেয়েছি, এই টাকা কিভাবে পেয়েছি? আসলে উত্তোলন, তারপরে হচ্ছে বেতন, মুনাফার অংশ হিসাবভুক্ত করার পর সমাপনী মূলধন আমরা পেয়েছি। পরবর্তীকালে দেখা যায় মূলধন ও উত্তোলনের উপর বার্ষিক 10% সুদ বিবেচনা না করেই মুনাফা বন্টন করা হয়। তারপরে কি বলা আছে? অংশীদারদের উত্তোলনের পরিমাণ ছিল 5,000 টাকা, 4,000 টাকা, 3,000 টাকা। এটা বাৎসরিক উত্তোলন। মিজান মাসে 500 টাকা বেতন পায়। মূলধন ও উত্তোলনের সুদ সমন্বয়ের পূর্বে এবং বেতন সমন্বয়ের পর কারবারের মুনাফা ছিল 48,000 টাকা। তারেক মাসে 500 টাকা বেতন পায়। তার মানে দুইজন অংশীদার এখানে বেতন পায়। ভালো করে দেখো, মিজান মাসে 500 টাকা, শেষে বলা আছে তারেক মাসে 500 টাকা বেতন পায়। আমরা আজকে কিন্তু সমন্বিত লাভ লোকসান আবন্টন এবং সমন্বিত মূলধন হিসাব সংক্রান্ত অঙ্ক করতেছি। এটা বুঝার আরেকবার বলতেছি, আমি শুরুতেই বুঝতে পারবো যখন আমার প্রশ্নের শুরুতে সমাপনী মূলধন দেওয়া থাকবে। দেখলেই তুমি বুঝে ফেলবা যে আসলে সমন্বিত লাভ লোকসান হিসাব, সমন্বিত মূলধন হিসাব সংক্রান্ত অঙ্ক। কীভাবে? এই যে 2022 সালের 31শে ডিসেম্বর তারিখে সমাপনী মূলধন দেওয়া আছে। ওকে, এখন আমরা সৃজনশীলে যাব। তারপরে আরও অঙ্ক করার সময় বেসিকগুলো আমরা জানার চেষ্টা করব। কী বলছে? অংশীদারদের প্রারম্ভিক মূলধনের পরিমাণ নির্ণয় করো। আমাকে প্রারম্ভিক মূলধনের পরিমাণ নির্ণয় করতে বলা হয়েছে। কেন প্রারম্ভিক মূলধনের পরিমাণ নির্ণয় করতে বলা হয়েছে? তা শুরুতে তো তুমি সমাপনী মূলধন দেখতেছো, তোমার প্রশ্নে তো সমাপনী মূলধন দেওয়া আছে। এই যে সমাপনী মূলধন 2022 সালের 31শে ডিসেম্বর তারিখে অংশীদারদের দেখো মূলধন হিসাবের উদ্বৃত্ত ছিল 71,000, 54,000, 43,000। তার মানে সমাপনী মূলধন দেওয়া আছে। এই সমাপনী মূলধন থেকে তোমাকে প্রারম্ভিক মূলধন নির্ণয় করতে হবে। তুমি নিজে একটু চিন্তা করো, তুমি এর আগে যে ম্যাথগুলো করেছো এখানে তোমার মূল করণীয় কী ছিল? তোমার মূল করণীয় ছিল লাভ লোকসান আবন্টন হিসাব, অংশীদারদের মূলধন হিসাব। তুমি যখন পরিবর্তনশীল পদ্ধতিতে মূলধন হিসাব প্রস্তুত করছো, তুমি প্রারম্ভিক মূলধন থেকে সমাপনী মূলধন নির্ণয় করছো। কিভাবে? একটু নিজে চিন্তা করো। তুমি প্রারম্ভিক মূলধনের সাথে অতিরিক্ত মূলধন যোগ করছো, তারপরে তুমি লাভ লোকসান আবন্টনের যে দফাগুলো লিখছিলাম, মূলধনের সুদ, বেতন, মুনাফার অংশ তুমি যোগ করছো। তার মানে আমি বলতে পারি তুমি প্রারম্ভিক মূলধনের সাথে অতিরিক্ত মূলধন যোগ করছো, বেতন যোগ করছো, মূলধনের সুদ যোগ করছো, মুনাফার অংশ যোগ করছো। যোগ করে সেখান থেকে তুমি উত্তোলন বিয়োগ করছো, উত্তোলনের সুদ বিয়োগ করছো, পণ্য উত্তোলন বিয়োগ করছো, দেন তুমি সমাপনী মূলধন পাইছো। সেই সমাপনী মূলধনটা ধরো তোমার প্রশ্নে দেওয়া আছে। এই সমাপনী মূলধন থেকে তুমি যদি প্রারম্ভিক মূলধন নির্ণয় করতে চাও, তোমার বেসিক কি? একদম ইজি। তুমি যে পথে গেছো বিপরীত পথে আসবা। তার মানে তুমি প্রারম্ভিক মূলধন থেকে সমাপনী মূলধনে যখন গেছো, তুমি যে যে দফা যোগ করছো ওই দফা বিয়োগ করবা। এটাকে আমরা বলি ব্যাক ক্যালকুলেশন। মানে যেটাকে আমি যোগ করছি ওটাকে আমি করব বিয়োগ, যেটাকে আমি বিয়োগ করছি ওটাকে আমি করব যোগ। তাহলে তুমি প্রারম্ভিক মূলধন পাবা। তার মানে তোমার কিন্তু এখানে সমাপনী মূলধন আছে। তাই সমাপনী মূলধন থেকে প্রারম্ভিক মূলধনে যাওয়ার জন্য তোমাকে যে কাজটা করতে হবে, তোমাকে ব্যাক ক্যালকুলেশন করতে হবে। এখন ব্যাক ক্যালকুলেশনে
তুমি কাদেরকে নিয়ে আসবা সেটা তোমার প্রশ্নে দেওয়া থাকবে। এই যে দেওয়া আছে 2022 সালের 31শে ডিসেম্বর তারিখে অংশীদারদের উত্তোলন, বেতন, মুনাফার অংশ। তাহলে উত্তোলন হিসাবভুক্ত করছো, বেতন হিসাবভুক্ত করছো, মুনাফার অংশ হিসাবভুক্ত করছো। শুধু এই তিনটা হিসাবভুক্ত করে তুমি এই সমাপনী মূলধন বাইর করছো। ভালো করে বুঝো কথাটা। কিন্তু আমি তোমাকে যে ডিটেলসটা বললাম, তুমি প্রারম্ভিক মূলধন থেকে সমাপনী মূলধন যখন নির্ণয় করছো, প্রারম্ভিক মূলধনের সাথে অতিরিক্ত মূলধন যোগ করছো, বেতন যোগ করছো, মূলধনের সুদ যোগ করছো, মুনাফার অংশ যোগ করছো, উত্তোলন বিয়োগ করছো, উত্তোলনের সুদ বিয়োগ করছো, পণ্য উত্তোলন বিয়োগ করছো, দেন তুমি সমাপনী মূলধন পাইছো। তুমি যদি সবগুলোই হিসাবভুক্ত করে সমাপনী মূলধন বাইর করতা, সেখান থেকে যদি তুমি প্রারম্ভিক মূলধন বাইর করতা, তাহলে তুমি কি করতা? সমাপনী মূলধনের সাথে যেগুলো যোগ করছিল না বিয়োগ করবা। তাহলে সমাপনী মূলধন থেকে তুমি কি করবা? অতিরিক্ত মূলধন বিয়োগ করবা, বেতন বিয়োগ করবা, মূলধনের সুদ বিয়োগ করবা, মুনাফার অংশ বিয়োগ করবা। উত্তোলন বিয়োগ করছিলে, এখন যোগ করবা, উত্তোলন যোগ করবা, উত্তোলনের সুদ বিয়োগ করছিলে, এখন যোগ করবা, উত্তোলনের সুদ বিয়োগ করবা, পণ্য উত্তোলন, উত্তোলনের সুদ তুমি বিয়োগ করছিলে, যোগ করবা, পণ্য উত্তোলন তুমি যোগ করবা। তার মানে তোমাকে ব্যাক ক্যালকুলেশন করতে হবে। কিন্তু অতগুলো তোমার এখানে কাজ করতে হবে না। তুমি এখানে যে কয়টা হিসাবভুক্ত করে সমাপনী মূলধন বাইর করছো সেই কয়টা করবা। তাহলে উত্তোলন করছো, বেতন করছো, মুনাফার অংশ করছো। তাহলে তুমি এখান থেকে কয়ে যে প্রারম্ভিক মূলধন বের করবা, তো সেটা এখন আমরা নির্ণয় করার চেষ্টা করি। তাহলে তুমি খাতায় লিখবা, এটা তো 4 নং প্রশ্নের সমাধান। তো তুমি লিখবা খাতায় 4 নং প্রশ্নের সমাধান, তুমি লিখবা ক প্রারম্ভিক মূলধনের পরিমাণ নির্ণয় দিয়ে বিবরণ, যেহেতু 3 জন অংশীদার, টাকার ঘর 3টা। তাহলে তুমি যে প্রারম্ভিক মূলধন বের করবা, কোথা থেকে বের করবা? সমাপনী মূলধন থেকে। তাহলে তুমি সমাপনী মূলধন আগে লিখবা প্রশ্ন থেকে, তুমি লিখবা সমাপনী মূলধন। সমাপনী মূলধন হাশেমের ঘরে লিখবে 71,000, 54,000, তারেকের ঘরে, মিজানের ঘরে 43,000। ওকে। আর এই সমাপনী মূলধনের সাথে প্রথমে উত্তোলন আছে। তুমি প্রারম্ভিক থেকে যখন সমাপনীতে গেছো, এটা চিন্তা করো, তুমি যখন প্রারম্ভিক থেকে সমাপনীতে গেছো, প্রারম্ভিক মূলধন থেকে যখন সমাপনীতে গেছো, প্রারম্ভিক মূলধন থেকে যখন সমাপনীতে গেছো, উত্তোলন কি করছো নিজে একটু চিন্তা করো। তুমি টিসক করছিলা, টিসক করে তুমি প্রারম্ভিক মূলধনটা কিন্তু ক্রেডিট দিকে লিখছিলা। ধরো প্রারম্ভিক মূলধন 30,000 টাকা, তুমি ক্রেডিট দিকে লিখছিলা। এটা ধরো ক ক্রেডিট দিকে লিখছিলা। ক যেটা উত্তোলন করছে তুমি ডেবিট দিকে লিখছিলা। তাহলে ক্রেডিট দিকে যেটা আমরা লিখি সেটা যোগ, ডেবিট দিকে যেটা লিখি আমার বিয়োগ। কারণ মূলধন ক্রেডিটের প্রকাশ করে। ক্রেডিট দিকে লেখা মানে যোগ করা, ডেবিট দিকে লেখা মানে বিয়োগ করা। তাহলে উত্তোলনটা আমরা মূলধন হিসেবে কোন দিকে লিখছিলাম? ডেবিট দিকে লিখছিলাম। তাহলে প্রারম্ভিক মূলধন থেকে উত্তোলনটা আমরা ডেবিট দিকে যে লিখলাম, কি করি আমরা? বিয়োগ করি। তাহলে উত্তোলনটা আমরা বিয়োগ করছি, সমাপনী মূলধন নির্ণয়ের সময় বিয়োগ করছি। তাহলে সমাপনী থেকে যখন প্রারম্ভিকে আসবো, সহজ কথা ব্যাক ক্যালকুলেশন, যেটা আমি বিয়োগ করছি সেটা এখন যোগ করব, উল্টোটা। তাহলে আমি লিখব যোগ উত্তোলন, একদম সহজ কনসেপ্ট। ব্যাক ক্যালকুলেশন, পূর্বে যেটা আমি যোগ করছি এখন বিয়োগ করব, পূর্বে যেটা বিয়োগ করছি এখন যোগ করব। আজীবন ভুলবা না। তাহলে তোমার সমাপনী মূলধনের সাথে উত্তোলন তুমি কি করছো? প্রারম্ভিক মূলধনের সাথে উত্তোলন বিয়োগ করছো। তাহলে সমাপনী মূলধনের সাথে উল্টা কাজ করবা, সমাপনী মূলধনের সাথে যোগ করবা। তাহলে উত্তোলন কার কত সেটা প্রশ্নে দেওয়া আছে, উত্তোলন দেওয়া আছে। উত্তোলনটা আমরা দেখে নেই। এই দেখো দেওয়া আছে, অংশীদারদের উত্তোলনের পরিমাণ ছিল যথাক্রমে 5,000, 4,000, 3,000। এটা বার্ষিক, যেহেতু কিছু বলা নেই, বার্ষিক। তাহলে লিখবা উত্তোলন, হাশেম 5,000 লিখে ফেললাম, তারেক 4,000 লিখে ফেলবা, মিজান 3,000 লিখে ফেলবা। সঙ্গে সঙ্গে যোগ করে নিচে নামাবা। তাহলে 76,000 পাবা, 58,000 পাবা, 46,000 টাকা পাবা। ওকে। তারপরে আমাদের সমাপনী মূলধনের সাথে কি যুক্ত আছে আমরা এখানেই দেখে দেখে কাজ করব, টেনশন নেওয়ার কোনো কারণ নাই। তারপরে যুক্ত আছে বেতন। বেতন তুমি প্রারম্ভিক মূলধনের সাথে কি করো নিজে একটু চিন্তা করো। প্রারম্ভিক মূলধন তো ক্রেডিট দিকে থাকে, তুমি লাভ লোকসান আবন্টনের ডেবিট দিক থেকে বেতন কোথায় নিয়ে যাও? তুমি মূলধন হিসেবে ক্রেডিট দিকে নিয়ে যাও। তো ক্রেডিট দিকে যাদেরকে যাদেরকে লেখো ওগুলো তো যোগ করছো তুমি, তাহলে বেতন তো তুমি যোগ করছো। এখন তুমি কি করবা? যেহেতু সমাপনী থেকে প্রারম্ভিক বের করবা, তাহলে ব্যাক ক্যালকুলেশন, যেটা যোগ করছে এখন বিয়োগ করবা, এই লিখবা মাইনাস বেতন। এখানে কোনো কিছু বুঝার নাই, একদম সহজ কনসেপ্ট। ব্যাক ক্যালকুলেশন, যেটা আমি পূর্বে যোগ করতাম এখন বিয়োগ করব। তাহলে বেতন এখানে কে কে পায়? বেতন এখানে 2 জন পায়। এই দেখো নিচে স্পষ্ট বলা আছে, মিজান পায় মাসে 500 টাকা আর তারেক পায় মাসে 500 টাকা। তাহলে মিজান এবং তারেক, তাহলে প্রথমজন বেতন পায় না, মাসে 500, তাহলে বছরে 12 মাস, তাহলে 5 × 60, 6,000। তাহলে বেতন তারেক 6,000, মিজান 6,000। এর ঘরে ড্যাশ, বেতন পায় না, বাতিল। তাহলে এখন বিয়োগ করে দেই। তাহলে আমি 76,000 নামাবো, 58 থেকে 6 বিয়োগ করলে 52,000, 46 থেকে 6 বিয়োগ করলে 40,000। ওকে। তারপরে কি আছে? তারপরে আছে মুনাফার অংশ। এই দেখো মুনাফার অংশ সমন্বয়ের পর। এখন মুনাফা কত? আমার মুনাফা কিন্তু প্রশ্ন নিচে একদম দেওয়া আছে। এই যে মুনাফা, এই যে
তোমার মূলধন ও উত্তোলনের সুদ সমন্বয়ের পূর্বে, মানে মূলধনের উত্তোলনের সুদ সমন্বয় করা হয়নি এবং বেতন সমন্বয়ের, মানে বেতন তো হিসাবভুক্ত হয়েছে, কারণ মুনাফা ছিল 48,000 টাকা। এই যে 48,000 টাকা মুনাফা, এটা কিন্তু লাভ লোকসান আবন্টন হিসেবে প্রস্তুত করার পর মুনাফা পাওয়া গেছে 48,000 টাকা। এই 48,000 টাকা তিনজন তাদের অনুপাতে কিন্তু বন্টন করে নিচ্ছে। প্রশ্নের অনুপাত দেওয়া আছে, দেখো এই যে অনুপাত 3-2-1। তাহলে আমি যদি 48,000কে বন্টন করি, তাহলে 48,000কে বন্টন করো, তাহলে 48,000 কী অনুপাতে বন্টন করবা, এই 3-2-1, তাহলে অনুপাতে যোগফল 6। তাহলে তুমি 48,000কে 6 দিয়ে ভাগ করে তুমি প্রথম জনকে 3 অংশ দাও, তাহলে 48,000কে যখন 6 দ্বারা ভাগ করবা, 3 দ্বারা যখন গুণ করবা, প্রথম জনের পাবা 24,000। 48,000কে যখন 6 দিয়ে ভাগ করে 2 দ্বারা গুণ করবা, দুজন পাবা 16,000। 48,000কে যখন 6 দিয়ে ভাগ করে 1 দ্বারা গুণ করবা, তুমি তৃতীয় জন পাবা 1,000। দিয়ে দিলা। তুমি মুনাফা কি করছিলে আগে? তুমি মুনাফা যোগ করছিলে, কারণ তুমি প্রারম্ভিক মূলধন থেকে যখন সমাপনী মূলধন বের করো, মুনাফার অংশতে ক্রেডিট দিকে লেখো। ক্রেডিট দিকে লেখা মানেই তো টি ছক, এই ক্রেডিট দিকে লেখা মানেই মূলধন হচ্ছে যোগ, ডেবিট দিকে লেখা মানেই মূলধন বিয়োগ। তাই ক্রেডিট দিকে মানে যোগ, ডেবিট দিকে মানে বিয়োগ। তাহলে তুমি মুনাফার অংশতে ক্রেডিট দিকে লিখছো, প্রারম্ভিক মূলধনের সাথে লিখছো, ক্রেডিট দিকে লিখছো মানে যোগ করছো। এখন কি করবা? ব্যাক ক্যালকুলেশন বিয়োগ করবা, এই যে মাইনাস মুনাফার অংশ। মাইনাস মানে কি? এই 76,000 থেকে 24,000, 52,000, 52,000 থেকে 16,000 মানে 36,000, 54,000 থেকে 8,000 মানে 32,000। এইটাই হচ্ছে তোমার কাঙ্ক্ষিত প্রারম্ভিক মূলধন ছিল। এটা তোমার পাস্ট, এটা তোমার প্রেজেন্ট, এটা তোমার প্রেজেন্ট। তার মানে এখনকার মূলধন, সমাপনী মূলধন 71,000, 54,000, 43,000। বছরের শুরুতে এটা কত ছিল? 52,000, 36,000, 32,000। এটাকে আমি এখন সোজাভাবে যদি ডাইভার্ট করি, একটা দ্বারা বুঝাই, হাসেম দ্বারা বুঝাই। হাসেমের প্রারম্ভিক মূলধন ছিল কত? 52,000। ভালো করে বোঝো, হাসেমের প্রারম্ভিক মূলধন ছিল 52,000। এখন আমি ব্যাক ক্যালকুলেশন থেকে আসলে আমি এখন সোজা ক্যালকুলেশন করব। হ্যাঁ, আমি সোজা হিসাব করব, মানে এখন আমি সঠিক হিসাবটা করব, কারণ এটা তো প্রারম্ভিক মূলধন, এটা আমাদের প্রারম্ভিক মূলধন। ভালো করে বোঝো বিষয়টা, প্রারম্ভিক মূলধন। প্রারম্ভিক মূলধন আমাদের হাসেমের কত ছিল? 52,000। এটার সাথে এখন আমি কি করব? বেতন, হাসেম বেতন পায় কত? এই দেখো বেতন, হাসেম বেতন পায় না, তার আমি যোগ করবো না। হাসেমের মুনাফার অংশ কত? 24,000। তাহলে আমরা যখন সোজা পথে হাঁটবো, প্রারম্ভিক মূলধনের সাথে মুনাফার অংশ যোগ করবো, তাহলে 24,000 টাকা যোগ করে দাও। তাহলে এখন কত? এখন হচ্ছে তোমার 76,000। দেখছো বিষয়টা? এই 76,000 আমাদের হচ্ছে যোগফল। সেখান থেকে সে উত্তোলন করছে কত? 5,000। এই 5,000 টাকা বিয়োগ করে দাও, এই যে তার 71,000। এই 71,000 টাকায় কিন্তু এই জায়গায় ছিল। এই দেখো মূল বিষয়টা, দেখছো বিষয়টা? তাহলে এই প্রারম্ভিক মূলধনের সাথে মুনাফার অংশ যোগ করলাম, উত্তোলন বিয়োগ করলাম, এটা যোগ এটা বিয়োগ। তাই আমি কিন্তু সমাপনী মূলধন 71,000 টাকা পাইছিলাম। এই বেসিকটা তোমাকে ক্লিয়ার করে দিলাম। কেন আমি ব্যাক ক্যালকুলেশন করতেছি, দেখছো? এটা হচ্ছে আমাদের সোজা হিসাব। আর যখন আমি এইখান থেকে, এই যে দেখো মূল কথাটা, এটা কিন্তু আমাদের সমাপনী মূলধন। এইখান থেকে আমি যদি আবার এইখানে আসতে চাই, তাহলে আমি ব্যাক ক্যালকুলেশন, যেটা আমি বিয়োগ করছিলাম ওটা যোগ করবো, যেটা আমি যোগ করছিলাম ওটা বিয়োগ করবো। মূল কথাটা এটা। তার মানে আমি যদি সমাপনী মূলধন থেকে প্রারম্ভিক মূলধনে আসতে চাই, আমাকে আসলে ব্যাক ক্যালকুলেশন অর্থাৎ উল্টো গণনা করতে হবে। আমি যে দফাগুলো নর্মালি যোগ করি ওগুলো এখন বিয়োগ করব, যেগুলো বিয়োগ করি এখন যোগ করব। খুব সহজ একটা কনসেপ্ট। তাহলে আমরা খুব সহজে প্রারম্ভিক মূলধন নির্ণয় করে ফেললাম। এই যে অংশীদারদের প্রারম্ভিক মূলধনের পরিমাণ নির্ণয় করে আমরা পেয়ে গেলাম বেসিক সহ। ওকে, এটা আমাদের ডান। এখন আমরা খ সমাধান করব। ক্ষয় বলছে লাভ ক্ষতি সমন্বয় হিসাব তৈরি করো। তার আগে আমরা জানতে হবে লাভ ক্ষতি সমন্বয় হিসাব আমরা কেন তৈরি করব। আমরা অংশীদারি ব্যবসার হিসাবে এই অধ্যায়ে আমরা লাভ লোকসান আবন্টন হিসাব কেন প্রস্তুত করি। আমরা অংশীদারি ব্যবসায় হিসাব এই প্রতিষ্ঠানে হিসাবকাল শেষে আয় বিবরণী প্রস্তুত করার মাধ্যমে একটা নিট ফলাফল তথা নিট মুনাফা বা নিট ক্ষতি পেয়ে থাকি। আমরা মূলত প্রত্যেকটা অঙ্কে যখন অংশীদারি ব্যবসায়ের সাধারণ অঙ্কগুলো করছি, আমরা প্রত্যেকটা প্রশ্নের শেষে আমরা নিট মুনাফা পেয়েছি। এই নিট মুনাফা কীভাবে পেয়েছি? ওই হিসাবকাল শেষে আয় বিবরণী প্রস্তুত করার মাধ্যমে। এখন আয় বিবরণী প্রস্তুত করার পর আমরা দেখি কিছু ব্যয় এবং কিছু আয় বিবরণীতে লিপিবদ্ধকরণে বাদ পড়ে গেছে। তাই আমার প্রশ্নে যে নিট মুনাফা দেওয়া থাকতো, ওটাকে আমরা সঠিক নিট মুনাফা বলতাম না। কেন বলতাম না? কারণ কিছু আয় বাদ গেছে, কিছু ব্যয় বাদ গেছে। আগে ভালো করে বোঝো বিষয়টা। এই আয় এবং ব্যয়গুলোকে পুনরায় লিপিবদ্ধ করার জন্য আমরা মূলত লাভ লোকসান আবন্টন হিসাব এতদিন করে আসছি। আমরা যে লাভ লোকসান আবন্টন হিসাব করে আসছি, কেন করে আসছি? যে ব্যয়টা বাদ গেছে তাকে লিপিবদ্ধ করার জন্য, যে আয়টা বাদ গেছে তাকে লিপিবদ্ধ করার জন্য। ভালো কথা, আমরা তো এতদিন লাভ লোকসান আবন্টন হিসাব প্রস্তুত করছি।
তাহলে কেনই বা আজকে আমরা সমন্বিত লাভ লোকসান আবন্টন হিসাব বা লাভ ক্ষতি সমন্বয় হিসাব প্রস্তুত করব? একই কথা, সমন্বিত লাভ লোকসান আবন্টন হিসাব যে কথা, লাভ ক্ষতি সমন্বয় হিসাব একই কথা, কেন প্রস্তুত করব? তার মানে আয় বিবরণীতে কিছু আয় লেখে নেই, কিছু ব্যয় লেখে নেই, তাকে লিপিবদ্ধ করার জন্য লাভ লোকসান আবন্টন হিসাব। ভালো কথা, লাভ লোকসান আবন্টন হিসাব প্রস্তুত করে আমরা কিন্তু বন্টনযোগ্য মুনাফা বের করছি। যেমন এই অঙ্কে দেখো, আমরা এই অঙ্কে স্পষ্ট দেখতেছি আমাদের বন্টনযোগ্য মুনাফা আমাদের দেওয়া আছে, কিন্তু এখানে আমরা যদি দেখি ভালো করে আমরা প্রশ্নটায় আমরা কিন্তু পেয়ে যাব। আমরা যদি প্রশ্নটা দেখি, এই দেখো কোথায় দেওয়া আছে, আমরা দেখি এই যে মূলধন ও উত্তোলনের সুদ সমন্বয়ের পূর্বে এবং বেতন সমন্বয়ের পর কারবারের মুনাফা ছিল এই 48,000 টাকা। এই 48,000 টাকা যে কারবারের মুনাফা ছিল, এটা আয় বিবরণী প্রস্তুত করার মাধ্যমে মুনাফা না, এটা লাভ লোকসান আবন্টন হিসাব প্রস্তুত করার মাধ্যমে মুনাফা। এই 48,000 টাকা এটা বন্টনযোগ্য মুনাফা। এই বন্টনযোগ্য মুনাফা যে 48,000 টাকা আমি বলতেছি লাভ লোকসান আবন্টন হিসাব প্রস্তুত করার পর পাওয়া গেছে, তাহলে লাভ ক্ষতি বা লাভ লোকসান সমন্বয় হিসাব কেন প্রস্তুত করতে বলবে? এই জন্যে বলবে যে লাভ লোকসান আবন্টন হিসাব প্রস্তুত করার পরও ভুলে কিছু ব্যয় বা কিছু আয় লাভ লোকসান আবন্টনেও বাদ পড়ে যেতে পারে। তাহলে দেখো বিষয়টা, আয় বিবরণীতে কিছু ব্যয় লেখলা না, কিছু আয় লেখলা না, তাকে লিপিবদ্ধ করার জন্য লাভ লোকসান আবন্টন হিসাব। তুমি এত আত্মভুলা, তুমি আয় বিবরণীতে লেখো নাই, মেনে নিলাম, তুমি লাভ লোকসান আবন্টনও লেখো নাই, অঙ্ক করার সময় এই কাজটাই হবে। তুমি আসলে এমন একজন হিসাবরক্ষক যে তুমি আত্মভোলা, তুমি ভুলে যাও, তুমি তো কিছু ব্যয় এবং কিছু আয় বিবরণীতে লেখো নাই, ওটাকে সংশোধন করার জন্য লাভ লোকসান আবন্টন হিসাব করলা। লাভ লোকসান আবন্টনে দেখা যাবে তুমি মূলধনের সুদ উত্তরের সুদ লেখো নাই। এই মূলধনের সুদ আর উত্তরের সুদকে তুমি কোথায় লিপিবদ্ধ করবা? তখনই তোমাকে প্রস্তুত করতে হবে সমন্বিত লাভ লোকসান আবন্টন হিসাব। একদম বেসিক, দেখছো বিষয়টা? সমন্বিত লাভ লোকসান আবন্টন হিসাব কেন প্রস্তুত করব? যে মূলধনের সুদ এবং উত্তোলনের সুদ, কখনো কখনো শুধুমাত্র মূলধনের সুদ, কখনো কখনো মূলধনের সুদের সাথে উত্তোলনের সুদ আমরা লাভ লোকসান আবন্টন হিসাবে লিপিবদ্ধকরণে ভুলে যাব। এটাকে লিপিবদ্ধ করার জন্যই মূলত আমরা প্রস্তুত করব সমন্বিত লাভ লোকসান আবন্টন হিসাব। এই অঙ্কেই সেই বিষয়টা ঘটছে। এই দেখো এখানে বলতেছে সমাপনী মূলধনের পরবর্তীকালে দেখা যায় যে মূলধন ও উত্তোলনের উপর বার্ষিক 10% সুদ বিবেচনা না করেই মুনাফা বন্টন করা হয়। দেখছো যে তুমি মূলধনের সুদ হিসাবভুক্ত করো নাই, তুমি উত্তোলনের সুদ হিসাবভুক্ত করো নাই, না করেই তুমি মুনাফা বন্টন করছো। তার মানে কি? লাভ লোকসান আবন্টন হিসাব প্রস্তুত করার মাধ্যমে তুমি মুনাফা হয়েছে 48,000 টাকা। এই 48,000 টাকা 3 জন অংশীদারদের মধ্যে বন্টন করে দিছো। এখন বন্টন করার পর দেখতেছো কি হলো, আমি তো ভুল করে ফেলছি। বন্টন করার পর কি ভুল করছি? আমি উত্তোলনের সুদ লিখি নাই, আমি মূলধনের সুদ লিখি নাই। তুমি শুধু কি মুনাফা বন্টন রেখে সীমাবদ্ধ আছো? না, তুমি তো মূলধন হিসাবেও করে ফেলছো। কেন? তুমি মূলধন হিসাব না করলে তুমি কি সমাপনী জের পেতা? এই সমাপনী জের কেন পাইলা? তুমি তো মূলধন হিসাবেও প্রস্তুত করছো। দেখছো বিষয়টা? তাহলে মূল বিষয়টা কি? আমি মূলধনের সুদ লাভ লোকসান আবন্টন হিসাবে লিখি নাই, আমি উত্তোলনের সুদ লাভ লোকসান আবন্টন হিসাবে লিখি নাই। তাহলে এই দুটাকে লেখার জন্য আমি কি করব? আমি আবারও একটা ছক করব। ওই ছকের নামে দেবো আমি লাভ ক্ষতি সমন্বয় হিসাব বা সমন্বিত লাভ লোকসান আবন্টন হিসাব। মনে থাকবে? একদম সিম্পল, বেসিক এটা। তাহলে এখন আমরা খ করব। এই যে লাভ ক্ষতি সমন্বয় হিসাব তৈরি করো। তাহলে আমি লিখবো খ, তুমি আগে 3 জন অংশীদারের নাম লিখবা। সমন্বিত লাভ লোকসান আবন্টন হিসাব যে কথা, তুমি লিখতে পারো লাভ ক্ষতি সমন্বয় হিসাবে, একই জিনিস, কোনো ব্যাপার নয়, সমন্বিত মূল বিষয়টা। তারপরে লিখবা 2000 কোন সালের জন্য করতেছি আমরা একটু দেখে নেই, 22 সালের 31শে ডিসেম্বর তারিখে সমাপ্ত বছরের জন্য, হিসাব করে শেষের দিন। এখানে তুমি নর্মালি যখন লাভ লোকসান আবন্টন হিসাব প্রস্তুত করো, তুমি আয় বিবরণী থেকে নিট মুনাফা আনো। এখানে তুমি নিট মুনাফা আনবে না, কারণ এইটা বন্টন হয়ে গেছে। 48,000 টাকা অংশীদারদের মধ্যে বন্টন হয়ে গেছে এবং ওইটা টাকা দ্বারা সমাপনী মূলধনও বের হয়ে গেছে। এই টাকাটা আর সমন্বিত লাভ লোকসান আবন্টনে যাবে না। যখন নর্মালি আমরা লাভ লোকসান আবন্টন হিসাব প্রস্তুত করি, আমাদের প্রশ্নের শেষে যে আয় বিবরণী থেকে নিট মুনাফা বের হয়েছিল, সেটা আমরা আয় বিবরণী লিখে নিট মুনাফা দিয়ে আমরা ক্রেডিট ঘরে লিখতাম। কিন্তু আমি যখন সমন্বিত লাভ লোকসান আবন্টন হিসাব প্রস্তুত করব, শুধুমাত্র যে 2টা দফা বাদ গেছে ওই 2টা দফাকে লিপিবদ্ধ করব, আর কাউকে না। এখানে প্রশ্ন অনুসারে কে লিপিবদ্ধ করে বাদ গেছে? এই মূলধন ও উত্তোলনের সুদ সমন্বয়ের পূর্বে, মানে হিসাবভুক্ত হওয়ার আগে শুধু এই 2টা দফা বাদ গেছে, ওই 2টা দফাই তুমি লিপিবদ্ধ করবা। এখন আমরা কি জানি? মূলধনের সুদ কারবার, মূলধনের সুদ অংশীদারদের দেয়, মূলধনের সুদ কারবারের ব্যয়, তো আমি ডেবিট দিকে লিখবো। এখন এই মূলধনের সুদও আমি আবার কোথায় লিখবো? সমন্বিত মূলধন হিসাবে। তাই আমি শিরোনাম ব্যবহার করব, মানে সব কিছুর পূর্বে শিরোনাম। তাহলে নর্মালি আমরা এতদিন মূলধনের সুদের পূর্বে কি শিরোনাম ব্যবহার করছিলাম? অংশীদারদের মূলধন হিসাব।
আজকে তো আমি ব্যতিক্রমী অঙ্ক করতেছি, সমন্বিত লাভ লোকসান আবন্টন হিসাব, সমন্বিত মূলধন হিসাব। তাই এখানে শিরোনামটা হবে সমন্বিত মূলধন হিসাব। এই যে সমন্বিত মূলধন হিসাব, কেন এটা আমি আবার পরে বলতেছি, দিয়ে নিচে লিখবো মূলধনের সুদ, কারণ মূলধনের সুদ তো ডেবিট, এটার বুঝার কিছু নাই। এখন তুমি কয়ে কিন্তু প্রারম্ভিক মূলধন বাইর করছো, মূলধনের সুদ যে তুমি কাটবে এটা তো প্রারম্ভিক মূলধনের উপর কাটতে হবে। তোমার যদি কয়ে প্রারম্ভিক মূলধন নির্ণয় করতে নাও বলতো, তোমাকে প্রারম্ভিক মূলধন বাইর করতেই হবে, কারণ প্রারম্ভিক মূলধন যদি আমি বাইর না করি, আমি 10% মূলধন সুদ কাটবো কীভাবে? কারণ চুক্তিপত্র অনুযায়ী মূলধনের উপর তো 10% সুদ পাবে। মূলধনের সুদ মানে কি? প্রারম্ভিক মূলধনের উপর না? তোমাকে প্রারম্ভিক মূলধন বাইর করতে বললেও প্রারম্ভিক মূলধন বের করতে হবে, না বাইর করতে বললেও প্রারম্ভিক মূলধন বের করতে হবে। কেন? কারণ মূলধনের সুদেই বাদ যাবে। তাহলে প্রারম্ভিক মূলধন কয় বাইর করছে কত? হাশেমের 52,000, তোমার তারেকের 36,000, আর শেষের জন যে আছে তার হচ্ছে 32,000। শেষের জন কে আছে? মিজান। এই টাকাগুলোর উপর 10% সুদ কেটে দাও, তাহলে 52,000-এর 10% 5,200, 36,000-এর 10% 3,600, 32,000-এর 10% 3,200। তাহলে কারবার মোট মূলধনের সুদ কত দিবে? এই 12,000 টাকা। বাস হয়ে গেল। তারপরে কি উত্তোলনের সুদ? উত্তোলন কে কত করছে বলাই তো আছে, দেখো এই যে এখানে স্পষ্ট বলা আছে। কোথায় আমরা দেখি একটু, এই যে তোমার অংশীদারদের উত্তোলনের পরিমাণ ছিল যথাক্রমে 5,000 টাকা, 4,000 টাকা, 3,000 টাকা। কিছু বলা নেই, মানে বাৎসরিক। তাহলে চুক্তিপত্র অনুযায়ী কত পার্সেন্ট সুদ? 10% সুদ। তাহলে আমি পার্সেন্ট কাটি, যদি দেখিয়ে দিই আমি 5,000-এর 10%, 5,000-এর 10% 500 টাকা। এখন আমরা কি জানি, যদি উত্তোলনের ক্ষেত্রে তারিখ দেওয়া না থাকে 6 মাসের সুদ ধরতে হয়, এই নিয়মগুলো সব ঠিক থাকবে। তাহলে আমাকে 6 মাসের সুদে কনভার্ট করতে হবে, উপরে 6 নিচে 12। তাহলে কত পাবো? 250 টাকা। এই যে প্রথম জন 250 টাকা, দ্বিতীয় জন কত? 4,000 টাকা। তাহলে 4,000-এর 10% কাটো, 4,000-এর 10% 400 টাকা। 6 মাসে রূপান্তর করো, উপরে 6 নিচে 12, তার মানে 200 টাকা। মিজান কত টাকা উত্তোলন করছে? 3,000, 3,000-এর 10% কাটো, 300 টাকা। 12 দ্বারা ভাগ করো, 6 দ্বারা গুণ করো, তারিখ না থাকার কারণে 6 মাস, তাহলে 150 টাকা। তাহলে উত্তোলনের সুদ তারা কারবারে কত টাকা দিবে? মোট দিবে 600 টাকা। এটা কারবারের আয়, কারণ মূলধনের সুদ কারবারের ব্যয়, উত্তোলনের সুদ কারবারের আয়। হয়ে গেল। এখন তো তোমার যোগ বিয়োগ করার পাতা। এখন তোমাকে দেখতে হবে ডেবিট বড় না ক্রেডিট বড়। তুমি দেখতেছো ডেবিট বড়, এই যে ডেবিট 12,000, যে বড় সেটা আগে যোগ করে দিবা, ডেবিট পাশে বড় যোগ করে দিলা। ডেবিট বড় মানে কি? ব্যয় বেশি আয় কম। তাহলে এই ডেবিটের সঙ্গে সঙ্গে ক্রেডিট দিকে এনে এই 12,000 থেকে এই 600 টাকা বিয়োগ করবা। আজকে তোমার ক্ষতি বের হবে। এতদিন তোমার লাভ বের হয়েছিল, আজকে তোমার ক্ষতি বের হবে। কেন বের হবে তো বুঝতেছো? ব্যয় বেশি আয় কম, কারণ ব্যয় একটা আয় একটা। তাহলে ব্যয় 12,000, আয় 600, তাহলে ব্যয় বড় না? তাহলে অ্যাকাউন্টিংয়ে ডেবিট ক্রেডিট মিলানোর উপায় কি? বড়টাকে নেমে সঙ্গে সঙ্গে ট্রান্সফার করে বিয়োগ করা। তাহলে 12,000 নামিয়ে সঙ্গে সঙ্গে ক্রেডিট দিকে নিয়ে গেলাম, এই 12,000 থেকে এই 600 বিয়োগ করে আমি বিয়োগ ফল পেলাম 11,400 টাকা। এই 11,400 টাকা কি? ক্ষতির অংশ। এই ক্ষতির অংশ কারা বহন করবে বা কারা এটা ভাগ নিবে? অংশীদাররা নিবে। তাহলে এর ফলে অংশীদারদের মূলধনকে প্রভাবিত করবে। আর এটা সমন্বিত, এই যে সমন্বিত মূলধন হিসাব লিখবো ক্ষতির অংশ। 3 জনের নাম দিব। এই ক্ষতিটা তারা তাদের লাভ লোকসান বন্টন অনুপাতে বন্টন করে নিবে। তাহলে লাভ লোকসান বন্টন অনুপাত কি? 3-2-1, 3:2:1, তার মানে অনুপাতের যোগফল 6। তাহলে এখন এই টাকাকে 6 দিয়ে ভাগ করে 3 দ্বারা গুণ করলে প্রথম জন 5,700 টাকা। এই টাকাকে 6 দ্বারা ভাগ করে 2 দ্বারা গুণ করলে দ্বিতীয় জন 3,800 টাকা। এই টাকাকে 6 দ্বারা ভাগ করে 1 দ্বারা গুণ করতে হবে না, ওইটাই বসে দাও 1,900 টাকা। বাস ক্ষতির অংশ পেয়ে গেলাম। তার মানে আমাদের সমন্বিত লাভ লোকসান আবন্টন হিসাব বা লাভ ক্ষতি সমন্বয় হিসাব হয়ে গেল। একদম সিম্পল। তাহলে আমি সমন্বিত লাভ ক্ষতি আবন্টন হিসাব বা সমন্বিত লাভ লোকসান আবন্টন হিসাব কেন প্রস্তুত করব? আমরা যদি দেখি যে লাভ লোকসান আবন্টন হিসাব করার পরও মূলধনের সুদ আর উত্তোলনের সুদ হিসাবভুক্তকরণে বাদ পড়ে গেছে, ওই দুটাকে লিপিবদ্ধ করার জন্য। ওকে, আমাদের খ ডান। এখন আমরা গয়ের সমাধান করব। গয়ে বলছে অংশীদারদের সমন্বিত মূলধন হিসাব তৈরি করো। আসলে এখানে সমন্বিত মূলধন হিসাব কেন তৈরি করতে বললো? আমি একটু আগে তোমাকে কি বললাম যে আজকের অঙ্কটা ব্যতিক্রমী। যেহেতু আমরা লাভ লোকসান আবন্টনে মূলধন হিসাব, মূলধনের সুদ লিখি নাই, উত্তোলনের সুদ লিখি নাই, এই মূলধনের সুদ আর উত্তোলনের সুদ এটা তো মূলধন হিসেবেও আমাদের লিখতে হয়। কারণ তুমি একটু নর্মালি চিন্তা করো, আমরা যখন লাভ লোকসান আবন্টন হিসাব প্রস্তুত করার পর অংশীদারদের মূলধন হিসাব প্রস্তুত করছি, তখন কি করছি? মূলধন হিসাব প্রস্তুত করার সময় ক্রেডিট দিকে প্রারম্ভিক মূলধনের সাথে অতিরিক্ত মূলধন লিখছি। লাভ লোকসান আবন্টন হিসাব থেকে মূলধনের সুদ নিয়ে আসছিলাম, বেতন নিয়ে আসছিলাম, মুনাফার অংশ নিয়ে আসছিলাম, এনে যোগ করে আমরা ডেবিট দিকে লিখছিলাম উত্তোলন, আমরা উত্তোলনের সুদ লিখছিলাম, পণ্য উত্তোলন লিখছিলাম, লিখে বিয়োগ করছিলাম। আর এখানে প্রবলেমটা কি হয়েছে? আমরা মূলধনের সুদ আর উত্তোলনের সুদ আমরা তো লাভ লোকসান আবন্টনে লিখি নাই।
লাভ লোকসান আবন্টনে না লেখার ফলে আমরা কি করছি, আমরা যখন মূলধন হিসাব প্রস্তুত করছি ওই মূলধন হিসাবে কিন্তু আমরা মূলধনের সুদ লিখি নেই, উত্তোলনের সুদ লিখি নেই। এই মূলধনের সুদ আর উত্তোলনের সুদ না লিখে আমরা কিন্তু সমাপনী মূলধন নির্ণয় করছি ৭১,০০০ টাকা, ৫৪,০০০ টাকা, ৪৩,৩০০ টাকা। তো এই ৭১,০০০ টাকার মধ্যে কি অন্তর্ভুক্ত নেই? আমাদের অন্তর্ভুক্ত নেই মূলধনের সুদ, আমার অন্তর্ভুক্ত নেই উত্তোলনের সুদ, আমার অন্তর্ভুক্ত নেই ক্ষতির অংশ। অর্থাৎ এই দুটো লিপিবদ্ধ না হওয়ার কারণে আমার যে ব্যয় বেশি দেখানো হয়েছিল, মানে ব্যয়টা যে আমি আসলে দেখাই নাই, এই জন্য তো একটা ক্ষতি হয়েছে, এই ক্ষতিটাও তো আমি হিসাবভুক্তকরণে বাদ গেছি। তাহলে আমি মূলধনের সুদ লিখি নেই, উত্তোলনের সুদ লিখি নেই, এই মূলধনের সুদ আর উত্তোলনের সুদের কারণে একটা ক্ষতি হয়েছে, এই ক্ষতিটা আমরা লিখি নেই। তাহলে এই তিনটা আমি কোথায় লিখব? কারণ আমি অলরেডি তো মূলধন হিসাব করে ফেলছি। তাহলে আমাকে এই মূলধনটাকে কারেক্ট করার জন্য, এই ৭১,০০০, ৫৪,০০০, ৪৩,০০০ টাকাকে কারেক্ট করার জন্য, কারণ এটা তো সঠিক না, আমাকে নতুন করে একটা মূলধন হিসাব তৈরি করতে হবে, যেটাকে আমরা বলতেছি সমন্বিত মূলধন হিসাব। সহজ কথা। তাহলে আমরা লিখব গ, তিনজন অংশীদারের নাম লিখে লিখব সমন্বিত মূলধন হিসাব। এখানে নর্মালি পেন নিও না, আমরা নর্মালি যেভাবে মূলধন হিসাব প্রস্তুত করি সেভাবে করব। তারিখ বিবরণ তিনজন অংশীদারের নাম, তারিখ বিবরণ তিনজন অংশীদারের নাম। আমরা মূলত নর্মালি তুমি চিন্তা করো, তুমি মূলধন হিসাব যখন প্রস্তুত করো তুমি কিন্তু প্রশ্নের শুরু থেকে প্রারম্ভিক মূলধন দ্বারা অঙ্ক শুরু করো। তার মানে তোমার প্রশ্নে যে মূলধন থাকবে সে মূলধন দ্বারাই তুমি অঙ্ক শুরু করবা, কোনো প্যারা নেওয়ার প্রয়োজন নেই। তো আজকের অঙ্কে তোমার কি মূলধন দেওয়া আছে? বাবা আজকের অঙ্কে তো তোমার মূলধন দেওয়া আছে সমাপনী মূলধন, তুমি প্যারা নিবে কেন? এখন তুমি যদি বলো স্যার আমরা তো কয়ে প্রারম্ভিক মূলধন নির্ণয় করলাম, বাবা কয়ে আমরা প্রারম্ভিক মূলধন বের করছি, এটা কয়ে বের করছি, এটা তো নিব না। আমি প্রশ্নে যে মূলধন আছে সেই মূলধনটা নিয়েই মূলধন হিসাব প্রস্তুত করব। আমার প্রশ্নে কি মূলধন দেওয়া আছে? সমাপনী মূলধন দেওয়া আছে। কখনকার? 2022 সালের ডিসেম্বর 31 তারিখের। মূলধন মানে তার স্বাভাবিক যে কি ক্রেডিট, তাই আমি ক্রেডিট দিকে লিখব। এই দেখো 2022 ডিসেম্বর 31, উদ্বৃত্ত বিডি, যেভাবে লিখতাম সেভাবে। তুমি নর্মালি যখন মূলধন হিসাব প্রস্তুত করছো এটা কিন্তু সমন্বিত মূলধন, এর আগে কিন্তু তুমি মূলধন হিসাব প্রস্তুত করছিলা, তখন লিখছিলে 2022 জানুয়ারি 1, উদ্বৃত্ত বিডি লিখছিলা। তফাৎটা শুধু তারিখে। তুমি নর্মালি যখন মূলধন হিসাব প্রস্তুত করো তুমি কিন্তু প্রারম্ভিক মূলধন লেখো। তুমি আজকে সমন্বিত মূলধন হিসাব প্রস্তুত করতেছো তাই সমাপনী মূলধন লিখবা। কেন? কারণ প্রশ্নে সমাপনী মূলধন আছে, প্রশ্নে যেটা থাকবে সেটাই, কোনো কথা নাই। তুমি সমাপনী মূলধন লিখে দিলে, যার যার ঘরে তার। এটা কেন লিখলাম? কারণ এটা সঠিক না, এটাকে সঠিক করার জন্য। কেন সঠিক না? কারণ এটার সাথে মূলধনের সুদ লেখা হয়নি, উত্তরের সুদ লেখা হয়নি। এই যে মূলধনের সুদের উত্তরের সুদে লেখা হয়নি, এই জন্য তো আমরা তোমার সমন্বিত লাভ লোকসান আবন্টন হিসাবে প্রস্তুত করছি ক্ষয়ে। এটা আমি একটু লিখে রাখছি যে সমন্বিত তোমার লাভ ক্ষতি সমন্বয় হিসাবে, এটা তো ক্ষয়ে প্রস্তুত করছি। লাভ ক্ষতি সমন্বয় হিসাবে আমি ডেবিট দিকে মূলধনের সুদ লিখছি, কারণ মূলধনের সুদ ব্যয়, এই যে ডেবিট দিকে লিখছি। এই মূলধনের সুদ কারা পাবে? হাশেম পাবে, তারেক পাবে, মিজান পাবে। বাবা তাদের অ্যাকাউন্টে কি যোগ করে দিছো? তাদের অ্যাকাউন্টে তো যোগ করা হয়নি, কিন্তু টোটালি বাদ পড়ে গেছে। তাহলে এদেরকে এখন কি করতে হবে? তাদের অ্যাকাউন্টে যোগ করে দিতে হবে। এই জন্য তো তুমি নতুন মূলধন হিসাব তৈরি করতেছো। এই জন্য তুমি এটা কোথায় নিয়ে যাবা? সমন্বিত মূলধন হিসেবে নিয়ে যাবা। তাহলে আমরা নর্মালি কি জানি, ডেবিট দিকে জিনিসটা মূলধন হিসেবে ক্রেডিট দিকে যায়, এটার ফলে তো অ্যাকাউন্ট বাড়বে। তাই তো আমি এটা কই থেকে নিয়ে আসবো? সমন্বিত লাভ লোকসান আবন্টন থেকে। তাই আমি ক্রেডিট দিকে লিখবো ডিসেম্বর 31, এই যে সমন্বিত লাভ লোকসান আবন্টন হিসাব লিখে মূলধনের সুদ। আমি এই যে হাশেমকে দিব 5,200, 5,200, 3,600, 3,200, এই যে যার যা তাকে দিয়ে দিলাম। ওকে, এনাফ, শেষ। এখন তুমি প্রশ্নে তো উত্তোলন আছে। নর্মালি যখন তুমি মূলধন হিসাব প্রস্তুত করছিলা তুমি তো উত্তোলন ডেবিট দিকে লিখছিলা, তুমি কি এখানে উত্তোলন লিখবা না, কারণ এই উত্তোলনে এর সাথে যোগ বিয়োগ মানে বিয়োগ করা আছে। উত্তোলন বিয়োগ করার তো 71,000 পাইছো, কারণ উত্তোলন তো অলরেডি হিসাবভুক্ত হয়ে গেছে, কারণ তোমাকে তো বলে দিছে। দেখো তো তুমি এখানে কী কী হিসাবভুক্ত করছো? 71,000, 54,000, 43,000-এর মধ্যে উত্তোলন হিসাবভুক্ত করছো, বেতন হিসাবভুক্ত করছো, মুনাফার অংশ হিসাবভুক্ত করছো। এগুলো তো লিখবাই না আর। তার মানে উত্তোলন লেখা লাগবে না, উত্তোলন লেখা হয়ে গেছে, যেটা একবার লেখা হয়ে গেছে সেটা এনাফ, বাতিল। উত্তোলন তো তুমি মূলধন হিসেবে লিখছো, এখানে শুধু কাকে লিখবে? যাকে লেখো নাই। কাকে লেখো নাই? প্রথমে মূলধনের সুদ লিখে ফেললা, তারপরে কাকে লেখো নাই? এই দেখো তুমি যখন লাভ ক্ষতি সমন্বয় হিসাব করলা তখন তুমি দেখতেছো কাকে লেখো নাই। এই দেখো তুমি উত্তোলনের সুদ লেখো নাই। উত্তোলনের সুদের ফলে মূলধন কমে না বাড়ে? কমে। তাহলে তুমি ক্রেডিট দিকে তফাগুলো তো ডেবিট দিকে আনবা। অত তুমি যদি বেসিকটা যদি স্কিপ করে যাও, নর্মালি অনেক সময় টেকনিক্যালিও কিন্তু আমরা অঙ্ক করতে পারি। এই যে ক্রেডিট দিকে আছে, ক্রেডিট দিকে তফা হলে তো ডেবিট দিকে লিখবো নাকি? তাহলে আমি এখন ডেবিট দিকে লিখবো 2022 ডিসেম্বর 31, এই যে সমন্বিত লাভ লোকসান আবন্টন হিসাব থেকে আনতেছি উত্তোলনের সুদ। হাশেম কত দিবে? 250, তারেক 200, এ 150। তাহলে লিখে দিলা, যার যার করে লিখে দাও। এখন তুমি সমন্বিত লাভ ক্ষতি হিসাব প্রস্তুত করার জন্য বা সমন্বিত লাভ লোকসান আবন্টন হিসাব প্রস্তুত করার পর তুমি কিন্তু এখানে ক্ষতি পাইছো। ক্ষতি কত টাকা পাইছো? এই দেখো, কারণ ডেবিট বড় ছিল, এই ডেবিটটা সঙ্গে সঙ্গে নিয়ে তুমি ক্ষতি বের করছো। ক্ষতি 11,400। এই ক্ষতিটা 3 জনের মধ্যে বন্টন করে দিছো। এই যে ক্ষতির অংশটা তুমি ট্রান্সফার করে দাও, যার যার ঘরে ট্রান্সফার করে দাও।
এখন তুমি যোগ বিয়োগ করো, তোমার ক্রেডিট বড়, এই ৭১,০০০ আর ৫,২০০ যোগ করে ৭৬,২০০, এই ৫৪,০০০ ৩,৬০০ যোগ করে ৫৭,৬০০, এই ৪৩,০০০ আর ৩২০০ যোগ করে ৪৬,২০০। সঙ্গে সঙ্গে তুমি ডেবিট দিকে নিয়ে আসা, আগের মতো প্রসেস। এই যার ঘরে যত এনে তুমি আর এই টাকার সাথে উপরের টাকা বিয়োগ করো, তাহলে এই ৭৬,২০০ সাথে তুমি ২৫০ বিয়োগ করো, ৫৭০০ বিয়োগ করো, করে তুমি হাশেমের প্রকৃত সমাপনী মূলধন পেলা এখন এই ৭০,২৫০। ঠিক তেমনইভাবে ৫৭,৬০০ থেকে এই ২০০ বিয়োগ করো, ৩৮০০ বিয়োগ করো, এর পাইলে তুমি ৫৩,৬০০। ঠিক তেমনইভাবে ৪৬,২০০ থেকে তুমি ১৫০ বিয়োগ করো, ১৯০০ বিয়োগ করো, এর পাইলে তুমি ৪৪,১৫০। এইটা মূলত এই যে টিকচিহ্ন দেওয়া টাকাটা মূলত হচ্ছে প্রকৃত সমাপনী মূলধন। কিন্তু তোমার প্রশ্নে আসলে ভুল সমাপনী মূলধন দেওয়া ছিল। তোমার প্রশ্নে সমাপনী মূলধন দেওয়া ছিল এই ৭১,০০০ টাকা, এই ৫৪,০০০ টাকা, এই ৪৩,০০০ টাকা। এই তিনটা টাকার সাথে বেতন সঠিকভাবে লিপিবদ্ধ করছো, উত্তোলন সঠিকভাবে লিপিবদ্ধ করছো, এই টাকার সাথে লিপিবদ্ধ করা আছে, মুনাফার অংশ সঠিকভাবে লিপিবদ্ধ করা আছে। এটা কি লিপিবদ্ধ করা নাই? মূলধনের সুদ লিপিবদ্ধ করা নাই, উত্তোলনের সুদ লিপিবদ্ধ করা নাই। এই দুটো লিপিবদ্ধ না করার কারণে তোমার ক্ষতি দাঁড়াইছে, এই যে ক্ষতি দাঁড়াইছে, ক্ষতিটাও তুমি লিপিবদ্ধ করো নাই। দেখছো, এটা লিপিবদ্ধ করে ফেললা, এখন তুমি প্রকৃত সমাপনী মূলধন পেলা। কোথায় পেলা? সমন্বিত মূলধন হিসাব তৈরি করার মাধ্যমে। একদম ইজিলি তোমাদেরকে বুঝে দিলাম। তারপরে যদি তোমাদের কোনো প্রশ্ন থেকে থাকে তোমরা কমেন্টে জানাবে, ইনশাল্লাহ আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, আমার জন্য বেশি বেশি দোয়া করবে যাতে তোমাদের জন্য আমি নিত্য নতুন ক্লাস নিয়ে হাজির হতে পারি। ততদিন ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম সবাইকে।